আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড আফটারনুন। আমি ইতিহাস মণ্ডল বলছি। আজকে জেনজি নিয়ে একটু কথা বলবো, যদিও আমার রাজনীতি নিয়ে কথা বলার কোনো ইচ্ছে নেই, কারণ আমার বিষয়ভিত্তিক আলাপ করার অনেক বিষয় আছে। এখনও অর্থনীতির ব্যাপারে শুরুই করি নাই, তবে সঙ্গত কারণে একটু বলতে হচ্ছে। আমি গুছিয়ে কথা বলতে পারিনি, এটা একটা বড় সমস্যা। তাই ভাবতেছি একটু সিরিয়াল করে গদ্য কবিতার মতন বলবো। এক নম্বর সিরিয়াল বলতে চাচ্ছি ডক্টর ইউনূস স্যারের কথা। ইউনূস স্যারের ব্যাপারে বলেছিলাম যে আমার এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবাই একটু নিজস্ব মতামত বলতে পারে, যেটা গঠনমূলক, এবং ন্যায়সঙ্গত কথা বলতে পারে। আমি নিজস্বভাবেই বলেছিলাম যে ওনার কাছ থেকে আমার নিজস্ব মতে যে তিনটা জিনিস আশা করি। এক নম্বর হলো যে আমাদের দেশের যারা টাকা চুরি করে নিয়ে গেছে, লুটপাট করে নিয়ে গেছে, যেখানে নাগরিক থেকে নিক না কেন, তাদের কাছ থেকে আমাদের টাকাটা ফেরত নেওয়া এবং সসম্মানে তাদের দেশের নাগরিক হিসাবেই আসবে, আমাদের এখানে নিয়ে এসে তাদেরকে আমরা কোনো ন্যায় বিচার আচার কিছু করতে হবে না, শুধু হিসাব নিকাশ করে সুদ সহকারে টাকাটা ফেরত দেবে। এক নম্বর কাজ। দুই নম্বর হলো যেটা আমি আগে বলেছি আর কি, বিদেশে আমাদের প্রচুর টাকা খরচ করে যেতে হয়, এটার জন্য কমায় এবং আমাদের বেতন ভাতাও কম। আর একটা বলতে ভুলে গেছিলাম, সেটা হলো নদীর পানি বন্টন। ইন্ডিয়ার সঙ্গে যে আমাদের যৌথ যে সীমানার নদীগুলো, এর পানি বন্টন যেন ন্যায্যভাবে হয় আন্তর্জাতিকভাবে, সেই জিনিসটা উঠে ধরা, এইটুকুই কাজ। আর ওনার যে ভুল আমাদের বাঙালিদের উপকার করতে দায়িত্ব নাই, এটা আমি বলতেছিলাম, এটাও আমার নিজস্ব মতামত। ওনার হয়তো কোনো পূর্বজন্মের একটা পাপের প্রায়শ্চিত্ত, যে উনি এই বাঙালি জাতির ভালো করতে আসছে আর কি। এটা আমার নিজস্ব মতামত আর কি। যে জাতি কোনো বিজয়ীকে মূল্যায়ন করতে জানে না, যেমন 71-এর একটা বিজয় আসছে, অনেক রক্তস্নাত বিজয়, অনেক লক্ষ লক্ষ শহীদের বিনিময় যে বিজয়, 91-এর বিজয় কম না। সে বিজয়কে কিন্তু আমরা ধূসরিত করে ফেলেছি, পদদলিত করে ফেলেছি। এরপরে আসলো সর্বশেষ 2002 অর্থাৎ 24-এর বিজয়। তো এটার আমার মূল্যায়ন কী করব, সেই জিনিসটা এখন সামনে আসছে। আমাদের যে এখন অবস্থা, যেটা আমি আগে বলছি, পদ বলে আমি দেব, রথ বলে আমি, এই যে জিনিসটা আসছে, এর ভিতরে আমাদের অলরেডি বড় দুটো ভুল হয়েই গেছে। একটা হলো যে জেনজিরা যে অসম্ভবকে সম্ভব করেছিল, যারা ভেবেছিল যে আমরা 100% শিওর আমাদের কেউ পতন ঘটাতে পারবে না, আর আমরা জানি 100% মানে ইয়েস, এটা হবেই, আর নো মানে সেটা হবেই না, যেটা 100% বলা হয়। কিন্তু এই স্বৈরাচারদের ছিল, কনফিডেন্স ছিল 200%। সেটাই কিন্তু এই জেনজিরা উল্টে দিছে, এবং ডেফিনেটলি তারা একাই না, সম্মিলিত সবাই, সারা দেশ সারা জাতি মিলে এটা উল্টে দেওয়া হয়েছে, এই অসম্ভবটা। কিন্তু যখন তাদের বলা হলো তোমরা ফিরে যাও, তোমার ঘরে ফিরে যাও, এর একটা বড় ভুল হয়ে গেছে। এই ভুলের ব্যাপারেই আমি একটা কথা বলতে চাচ্ছি। আমার ছোটোবেলার একটা ঘটনা, আমরা অনেকেই জানবেন, আমাদের বয়সী যারা, রূপবান এবং রহিম বাদশার একটা গল্প ছিল, যে আকবর বাদশার কোনো ছেলে বাঁচে না। তখন সব গণকেরা বলল যে বাদশার যখন ছেলে হবে এবং 12 দিন যখন বয়স হবে, তখন 12 বছরের কন্যার সঙ্গে তার বিয়ে দিয়ে বনবাসে দিতে হবে। তো এটা একটা অসম্ভব কথা, কে বিয়ে দিবে এখন? তো সারা দেশ খুঁজে শুধু তার ঘরে, মন্ত্রীর ঘরে পাওয়া গেল 12 বছরের কন্যা, যার নাম রূপবান। সে রূপবানকে বিয়ে দেওয়া হলো এবং যথারীতিতে সে বনবাসে যাইতেছে। যাওয়ার পথে নদী পার হয়ে সে যখন মাঝিকে উপহার দিতে গেল, বকশিস, সে রাজকন্যা বকশিস দিতে গেল, তার মোহর বকশিস দিতে গেল আর কি। কিন্তু মাঝি বকশিসটা হাতে নিয়ে বললো, আমি এটা কি করব? তো বললো যে এটা 7 রাজার ধন, মানিক রতন, এটা নিলে তোমার আর সারা জীবন কোনো কাজ করতে হবে না। তখন মাঝি বললো, আমি এটা বুঝি না, আমি এটা দিয়ে করবো, এটা আপনারটা আপনি না, আমাকে করি দেন। তখন টাকাকে করি বলা হতো। তখন রূপবান আফসোস করে বললে যে ঘাটের বোকা মাঝি, তুমি চিনলে না, 7 রাজার ধন, মানিক রতন চিনলে না। এই গল্পের যে এই থিমটা, আমার যতদিন আমি ম্যাচিউর না হয়েছে আমার জ্ঞান বিবেক, ততদিন পর্যন্ত আমার আফসোস ছিল যে এই বোকা মাঝি কেন ওই মোহরটা নিল না। সেই গল্পটা বলার উদ্দেশ্য এটা, দেখেন 2024 সালে এসে যখন আমাদের সমস্ত প্রশাসন নষ্ট হয়ে গেছে, আমি সেটা আগে বর্ণনা করছি, অবর্ণনীয়,
বিশ্বের ভিতরে এত নোংরা প্রশাসনের কথা ছিল না, রাজনীতিবিদ যেটাই বলে আর কি। তাদের যারা সংশোধন করলো, যে এনজিগুলো, যে স্টুডেন্টরা, তাদের যখন বলা হলো তোমরা ঘরে ফিরে যাও, এই সর্বনাশটা এখানে হয়েছে। দিস ইজ মাই পার্সোনাল কনসেপ্ট, বুঝলেন? এদিকে যদি আমরা রাখতাম, আমরা সঠিকভাবে কাজে লাগাতাম, তাহলে কিন্তু এখন যে প্রতিদিন যে ঝামেলাগুলো হইতেছে, এই সময়গুলো আমাদের হতো না। এটা পরে আরও বিস্তারিত আমি ব্যাখ্যা করতে পারবো, স্টেপ বাই স্টেপ। একটা করে বলি, যদি ধরুন ট্রাফিক, এটা তো সামনে চোখের সামনে থাকে, ট্রাফিকে তারা একটা ব্যবস্থা করতো না। যে যেরকম যোগ্যতাওয়ালা, যারা ইলেকট্রিক্যাল, তারা ইঞ্জিনিয়ারিং সাইডে দেখতো, যেমন পাওয়ার প্ল্যান্টের সাইডে তারা দেখতো, আমার সমস্ত জায়গায় মেডিকেল স্টুডেন্ট মেডিকেল সাইডে দেখতো, সমস্ত অফিসারে তারা অথরাইজডভাবে যেত, একটা টিম ওয়ার্ক হয়। এরকম নাহিদ এবং আসিফ যেরকম উপদেষ্টা মণ্ডলীর অংশ হয়ে গেছে না, এটা নয়, এটা দ্বিতীয় আর একটা মারাত্মক ভুল। এই সংগ্রামের স্পিরিটটাকে পুরোপুরি ধূলিসাৎ করে দিছে এই দুইজন দুই জায়গায় যেয়ে। কারণ আসিফ এবং নাহিদ যেখানে গেছে এরা বুঝতে পারে নাই, এটা আমি বলছি, যে চেয়ারগুলো কুকুর শিয়ার শুয়োরের পিষ্টায় মাখানো, সেখানে এরা বুঝতে পারে না। তাদের বসার জন্য, চেয়ারগুলোকে ছাপা করার জন্যই তো এই সংগ্রাম আরও চলবে। এটা কেবল জাস্ট শুরু হয়েছে। আমরা কেবল কোয়ালিফাইং হয়েছে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য, আমরা কেবল উন্নত বিশ্বে যাওয়ার জন্য, গণতন্ত্রের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের একটা পর্যায়ে আসছে মাত্র। এই মুহূর্তে তোমাদের ওই জায়গায় বসা উচিত হয়নি, কারণ তোমার জাস্ট কেবল কোয়ালিফায়ার। এটা একটা হলো দ্বিতীয় ভুল। আর তৃতীয় যে ব্যাপারটা হলো যে শেখের বেটি, আমরা তো বঙ্গবন্ধুকে আমাদের এলাকায় বগুড়া এলাকায় শেখের বেটি বলা হয়, তো সম্মানার্থী আর কি। শেখের বেটি উনি ফেল করলেন কেন? উনি ফেল করার একটা কারণ ছিল, সারা বিশ্বে চলে, দেশ চলে, রাজা চলে থিঙ্ক ট্যাঙ্ক নিয়ে, মানে চিন্তা, মানে উপদেষ্টা মণ্ডলী নিয়ে চলে, তাকে থিঙ্ক ট্যাঙ্ক বলা হতো। কিন্তু ওনার ছিল সেপটিক ট্যাঙ্ক। খেয়াল করে দেখেন, সেপটিক ট্যাঙ্কের সদস্য ছিল কে? ওই তৌফিকি ইলাহি, যেটা তৌফিকি শয়তান বলা হয়, এটা একটা। আর তারিক সিদ্দিক একজন, আর একটা ইবলিস রহমান, এখানে ইবলিস কি, এটা সালমান রহমান। এই লোকগুলান ওনাকে ডুবানের যে মনমন্ত্র, এই জন্য ওনার অধপতন। আর এখন আমরা কিন্তু আজকে 57 দিনের মাথায় আসে, এটাই কিন্তু ব্যর্থ সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার কাছে ব্যর্থ। কারো কোনো ইয়ে নেই, সন্তুষ্টি নাই, কিন্তু সমস্ত পার্টি, সমস্ত লোক একটা মৌন সাপোর্ট করে যাচ্ছে, এটাই বল। কিন্তু এখন ইনারা যারা আছে, তাদের দ্বারা যে একটা আউটপুট, সেটা কিন্তু কোনো অবস্থাতে আমাদের সঙ্গে পরিলক্ষিত হইতেছে না। এই জিনিসটা সর্বাগ্রে খেয়াল করতে হবে। আর যে আসিফ যে দায়িত্ব আছে, টেলিফোনের যে দায়িত্ব আছে, এই টেলিকমিউনিকেশনের, এটা প্রতিদিন যে এখানে একটা তসরুপ হয়, সেটাকে উনি বের করতে পারবে? উনি চুপ থাকলেও কিন্তু ওখানে ওনার 1 কোটি টাকা প্রতিদিন আসার কথা ওনার অ্যাকাউন্টসে। উনি না নিক, কিন্তু উনি যে কোনোভাবে, আর যদি চালাক হয়, তাহলে দেশের জন্য সেটা উপকার হবে, এবং সেটা ওনাকে ওইভাবে হ্যান্ডেল করতে হবে। আর ওনার এইসব জায়গায় মানে প্রশাসনিক যে ব্যাপারটা ওনাদের এখানে দেখার কথা না। ওনারা দেখবে কোন পার্টির কোন দুর্বৃত্তরা, কোন স্বৈরাচাররা এই বিভিন্ন প্রশাসন আসে কিনা, সেই যুগে ওনাদের দেখার কথা। সেই জায়গা না দেখা তারা যখনই ওনারা প্রশাসনে ঢুকে গেছে, এবং অর্থ লিপসার যে ব্যাপারটা আর কি, সেটা কিন্তু অনেকে গ্রাস করে ফেলছে। এর জন্য এর রেজাল্টটা আমরা ভালো কোনো অবস্থায় পাবো না। কারণ আমি বারবারই বলতেছি যে আমাদের তেলের দাম কমাতে হবে, চালের দাম কমাতে হবে, এবং পোলট্রির যে ফিড, এখানে 30% না হলেও 25% কমানো যায়। প্লিজ এই যেগুলো আমরা সবাই একটু খেয়াল করি বা দেখবি, এবং তাদেরকে বলি এটা তোমাদের দায়িত্ব। এখন এয়ারপোর্ট দিয়ে শুনলেন যে একটা পুলিশ অফিসার বদমাইশ একজন পালিয়ে গেছে, কীভাবে সম্ভব এটা? এই জিনিসগুলো আসিফ এবং নাহিদের দেখা উচিত, এবং তার সাথে প্রশাসনিক কিছু সময় দিবে। আর এদিকে আরেকটা বড় যে অন্যায় করছে, সেটা হলো আহতদের লিস্ট এবং আহতদের খোঁজখবর নেওয়া, তারাও সেটা নাই। এটা তাদের ক্ষমার অযোগ্য অন্যায়। এই দায়িত্ব তাদের নিতে হবে। প্লিজ এখনও সময় আছে, সমস্ত আহতদের পুরোপুরি খবর নেওয়া এবং তাদের আর্থিকভাবে সাপোর্ট করা। প্লিজ এই জিনিসটা আপনারা আরও সিরিয়াসলি হবেন। এই প্রত্যাশা রাখলাম।